নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অমলিন চরিত্রের গল্প, রূপ বাঙাল। যেসব শ্রোতা বন্ধুরা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন বিভিন্ন স্বাদের রকমারি গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, গোয়েন্দা গল্প, ভূতের গল্প ইত্যাদি শুনবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে সঙ্গে থাকুন। শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অমলিন চরিত্রের গল্প, রূপ বাঙাল। আমি সকালে উঠেই চণ্ডীমণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডীমণ্ডপের উঠোনে পা দিতেই রূপকাকা আমাদের বকে উঠল, রাজপুত তো সব উঠলেন এখন, মারে গালে এক এক চর যে চাবালিটা এমনি যায়। বলি করে খাবা কিভাবে, বামুনের ছেলে কি লাঙুল চস্তি চাপা? বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয় ভয় উত্তর দিলে, রাতে ঘুম হয়নি রূপকাকা। কেন রে? ছাড়পোকার কামড়ে। বাবা, যা ছাড়পোকা খাটে, যা যা তাড়াতাড়ি পড়তে যা। রূপকাকা আমাদের আত্মীয় নয়, বাবার বন্ধুও নয়, বাড়ির গোমস্তা কি নায়েব নয়, এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয়। রূপকাকা আমাদের কৃষাণ মাত্র, মানে 3.5 টাকা মাইনে পায়। রূপকাকার আসল নাম রূপ বাঙাল, ও যাতে মুসলমান। আমাদের গায়ের চৌকিদারও। পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজি মাটির নৌকোতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল। এ উপাধিরই বা কারণ কি তা বলতে পারবো না। রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন। আমাদেরও জন্মাতে দেখেছে, কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে তো হয় না। আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্য। রূপকাকা সাজিমাটির নৌকোতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপকাকার বয়স এখন কত তা জানি না, মোটের ওপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মরেলডাঙ্গা কাছারিতে, আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা, প্রজা, খাতকপত্র এসব দেখাশোনা করার ভার ওই 3.5 টাকা মাইনের কৃষাণ রূপকাকার উপর। আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে, এ কথা সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক করে ধান, কলাই মুগ অজস্র, প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এসব দেখাশোনা কে করে? রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত, মুখের ওপর কথা বলতে সাহস করত না কেউ। কিন্তু রূপকাকা বাবাকে বলতো, বলি ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর, এতটা বিষয় দেখে কে বলো তো? আদায় পত্র তো এবছর কিছু হলো নি, হাতের 5 পা দেখেছ নাকি? এত বড় সংসারটা চলবে কিসে? বাবা 2 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসেন। বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পাড়ত, কলাই মুগ পাড়ত, খাতকদের কর্জ দিত, নিজের দরকার হলে নিজেও নিত।
আমরা সব ছেলে মানুষ, কিছুই বুঝি নে। ঠাকুরমা প্রবীণা বটে, কিন্তু ভালো মানুষ। বিষয় আশয়ের কিছুই তিনি বুঝতেন না। আমাদের আছে সব, কিন্তু দেখে নেবার লোক নেই। সে অবস্থায় সবকিছুর ভার ছিল রূপকাকার উপর। বাবা বাড়ি এসে পরদিন চণ্ডী মণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে, বলতেন, কে কি নিয়েছে রূপ? রূপকাকা বলতো, লিখে রাখো, সনাতন ঘোষ 6 কাঠা কলাই, 2 কাঠা বীজমুগ, কড়ি 6 কাঠা। আচ্ছা হয়েছে? আচ্ছা লেখো, বিড়ু মণ্ডল 2 বিশ ধান, কড়ি 5 শলি। আচ্ছা হয়েছে? হয়েছে। রূপ বাঙাল 1 বিশ ধান, 2 কাঠা কলাই। আচ্ছা হয়েছে? হয়েছে। লেখো, কাটু কলু 4 কাঠা কলাই, কড়ি 4 কাঠা, ময়জদ্দি শেখ ধান 11 কাঠা, কড়ি 7 কাঠা। এইভাবে রূপকাকা অনর্গল বলে চলেছে গত 2 মাসের মধ্যে কর্জ দিয়েছে যাকে কতটা জিনিস। ওর সব মুখস্থ, কোনো কিছু ভোলে না। ওরই হাতে গোলার চাবির থলু, যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে। একদিন একটা ঘটনা ঘটল। রূপকাকার জ্বর হয়েছিল, আমাদের বাড়িতে আসেনি 2-3 দিন। এমন সময় বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা থেকে, এসেই রূপকে ডেকে পাঠালেন। রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বললে, বলগে যাও, আমি জ্বরে উঠতে পারছি নে, এখন যেতে পারবো না, জ্বরে মরছি। তা সীতা না তার আসতে পারলে না পায়ে পায়ে, তার একটু এলে কি মান যেত? বাবা বাবু মানুষ, নতুন বাবু। রূপ বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ান, কোঁচা হাতে নিয়ে, ঘড়ির চেন ঝোলে বুকে, হাতে থাকে ঝকমকে আংটি। প্রজাপত্তরের কাছে খুব খাতির। বাবাকে যখন লোকে ফিরে এসে কথা বললে, তখন বাবা একেবারে তেলে বেগুনে উঠলেন জ্বলে, কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন। এর দিন 5-6 পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো। বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন। ওকে দেখেই কড়া সরে বলে উঠলেন, রূপ, কি তুমি মনে মনে কি ভেবেছ জিজ্ঞেস করি? তোমার এত বড় আসপর্দা, তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব? তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো? তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না, তুমি জানো? এত বড় লোক তুমি হলে কবে? রূপকাকাও সমানে গলা চড়িয়ে উত্তর দিলে, তা তুমি মাথা কাটবে না? এখন কাটবে না? এখন কাটবে বই কি। হ্যাঁ রে সীতানাথ, তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন, মনে পড়ে? এখন তুমি বড় হয়েছো, বাবু হয়েছো, শীতে বাবু, এখন তুমি আমার মুন্ড কাটবে না? বড্ড গুণবন্ত হয়েছিস তুই, হ্যাঁ শীতেনাথ। তুমি ছেড়ে রূপকাকা সামান্য 3.5 টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলেই সম্বোধন আরম্ভ করলে সকলের সামনে। বাবা বলেন, যা যা, বকিস নে। না বকবো না, তুই বড্ড তালেবর হয়েছিস আজকাল, বড্ড বাবু হয়েছিস। তুই আমার মুন্ডু নেবি না তো কে নেবে? বলেই রূপকাকা হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে। রূপর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন। বাবা বললেন, তা বলে আমায় ওরম করে বলে কেন? ঠাকুরমা বললেন, তুই কাকে কি বলিস শীতে? তোর একটা কাণ্ডজ্ঞান নেই, তুই কি খেপলি? বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন। তারপর রূপকাকার হাত ধরে বললেন, রূপদা তুই কিছু মনে করিস নে, আমার বলা ভুল হয়ে গিয়েছে, বড্ড ভুল হয়েছে। রূপকাকার রাগ কমে না, বললে, না আমার দরকার নেই, কাজে ঢের হয়েছে, নে তোর গলার চাবি ছাড়া তুই রেখে দে, মুই আর ওসব ঝামেলা পোয়াতে পারবা না, নে তোর চাবি ছাড়া। কতবার বোঝানো হলো, রূপকাকা কিছুতেই শুনবে না। চাবির থলো সে খুলে বাবার সামনে ছুঁড়ে ফেলে দিলে। শেষে বাবা বললেন, বেশ বেশ, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাই, রইল গোলাপালা প্রজাপত্তর, আমি কাল সকালের গাড়িতেই বেরোচ্ছি। রূপকাকা ঝাঁঝের সঙ্গেই বললে, তুই চলে যাবি, তা তোর বাচ্চা বাচ্চা মানুষ করবে কেটা? কেন তুমি? মোর দায় পড়েছি, তোরে কোলে পিঠে করে মানুষ করলুম বলে কি তোর ছেলে পিলেও কোলে পিঠে করে মানুষ করব? আমি কি আর জোয়ান আছি? এখন বুড়ো হয়েছি না? ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না। না আমি আর থাকবো না, কালই যাবো চলে। কোথায় যাবি? মরেলডাঙ্গা চলে যাব। ঠিক বলছি, যাব। আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা, তুমি আমায় এমন করে বললে শেষকালে। আমি গৃহত্যাগী হব 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 বলেই বাবা ফেললেন কেঁদে। রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে, কাঁদিস নে সীতানাথ, কাঁদিস নে, ছি মুই আর তোরে কি বললাম,
তুই তো কত কথা শুনিয়ে দিলি, কাঁদিস নে। শেষে দুজনেরই কান্না। আমরা ছেলে মানুষ, অবাক হয়ে চেয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড় লোকের কান্না। দাদা আমায় কোনো মেয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হি হি করে হাসল। আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল। বাবাও দেশত্যাগী হলেন না, রূপো কাকাও চাকরি ছাড়লেন না। রূপো কাকা রাত্রে চৌকিদারি করত। অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো, ওঠো বৌমা, জাগন থাকো। রাত খারাপ। চণ্ডী মণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু মাস্টার শুয়ে থাকতো, তাদের জাগিয়ে দিয়ে বলতো, একেবারে অত নাক ডাকিয়ে ঘুমো কেন? ওঠো, মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে এসো না। একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরু মাস্টার দেখেছে, আমাদের গল্প করেছে সকালবেলা। সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপো কাকা অন্ধকারে আমাদের চণ্ডী মণ্ডপের পৈঠার ওপর বসে থাকত। এক একদিন হিরু মাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করতো, কে বসে? মই, রূপো। বসে কেন এত রাতে? তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ, তোমাদের আর কি। গোলার ধান যাবে, শীতেনাথের যাবে। চোরের যা উপদ্রব হয়েছে তার খবর কি জানবা? মোর উপর ঝক্কি কত। মোর তো তোমাদের মতো ঘুমুলি চলবে না। সীতানাথের এই ঝামেলা আর কতদিন পোয়াবো? এবার এলি চাবি ছড়া তার হাতে দিয়ে মুই খোলসা হব। এ আর পারি না বুড়ো বয়সে রাত জাগতি। হিরু মাস্টার বলে, ঘুমোও গে যাও। কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হতে পারি নে, তার কি হবে? ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে সে বাবু দিব্যি চাঙা হয়ে বসে আছেন। এবার আসুক, কিছুতেই আর এ বোঝা ঘাড়ে রাখছি নে মুই। কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি। বৃদ্ধ বয়সে 3 দিনের জ্বরে রূপো কাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল। এও 7-8 বছর পরের কথা। আমরা তখন স্কুলে পড়ি। সব শুদ্ধ 30-32 বছর ও ছিল আমাদের বাড়ি। বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপো কাকাকে। রূপো কাকার ছোট চালাঘর, একদিকে ডোবা, একদিকে বাঁশঝাড়, ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপো কাকা পুরনো মাদুরে শুয়ে। রূপো কাকার ছেলের নাম বেজা, লোকে বলে বেজা বাঙাল। বেজা আমাদের দেখে বললে, হাসুন বাবুরা, দেখুন দিকি বাবারে, জ্ঞান নেই, ভুল বকছে। বাবা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন, ও রূপদা, কেমন আছো? ও রূপদা। রূপো কাকা চোখ মেলে বললে, কেডা? সীতেনাথ? কবে এলে? এই পরশু এসেছি। বেশ করেছ। এই শোনো, খাতার মুড়োয় লিখে রাখো, মই চিড়ে খাবার বেনামুরি ধান নিয়েছি 4 কাঠা, আহাদ মণ্ডল কলাই 2 কাঠা, বাড়ি 2 কাঠা, বিষ্টু ধেরেলি 6 কাঠা ধান, বাড়ি 4 কাঠা। মোর ধান পৌষ মাসের দিকে দিতে পারবো না বলে দিচ্ছি, ভুলে যাব, লিখে রাখো। এই রূপো কাকার দায়িত্বের শেষ। আর কোনো কথা বলেনি রূপো কাকা। সেদিন সন্ধেবেলা রূপো কাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল। বিশ্বস্ত লোকেদের জন্য কি কোনো স্বর্গ আছে? যদি থাকে, আমাদের বাল্যের রূপো কাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে। আজ 30 বছর আগেকার কথা এসব। এইসব চোরা বাজারের দিনে, জুয়ো চুরির দিনে, মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপো কাকার কথা মনে পড়ে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এক অমলিন চরিত্রের গল্প, রূপো বাঙাল। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে
আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।